নমস্কার, ভবঘুরে চ্যানেলে সকলকে স্বাগত। আজ আপনাদের শোনাব প্রিয় ফরেস্টার উপন্যাসের আরেক গল্প, খারিয়াদের কোনো ডাকবাক্স নেই। প্রায় এক যুগ আগে একদা জাতীয় সড়ক ৩৩ ধরে ঘাটশিলা থেকে চান্ডিল যাচ্ছি। সেবার আমাদের চান্ডিলের অদূরে কুমারী নদী তীরবর্তী একটি পাহাড়ি মেলায় আমোদ করার কথা। মনে পড়ে গালুডি পেরিয়ে ৭-৮ কিলোমিটার এলে আমাদের তৎকালীন গাইড পুত্র নিবাসী ভূষণচন্দ্র গোপ মহাশয় বললেন, এইখানে নামুন। আমরা নামি এবং দেখতে পাই কিছু শূন্য গৃহ, মারি মরকে উৎখাত অথবা কোনো অত্যাচারীর আক্রমণে জনপ্রাণহীন সরকারি আবাসন। ছোট ছোট সিমেন্টের ঘর, জানালা দরজা, মাথায় অ্যাসবেস্টাসের চাল। কমপক্ষে গোটা ২০-২৫টি এরকম বাড়ি। দেখে বোঝা যায় বেশ কিছুদিন ধরেই এখানে মানুষ থাকে না। ইতিমধ্যে ধুলো, চামচিকে, খরগোশ, শেয়াল, মাকড়সা চড়াই ছেঁকে ধরেছে। কিছু কিছু জানালা খসে পড়েছে, কিছু খুলে নিয়ে যাওয়া। এই ছিল খারিয়া কলোনি। খারিয়া উপজাতিদের শহুরে কারণের মামুলি চেষ্টা। কাগজে কলমে যেসব চেষ্টা কালেক্রমে বিশাল আকার ধারণ করে। জঙ্গলে ঘুরতে ঘুরতে একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেছে। যদি ঠিকঠাক হিসেবে করা যায় তবে দেখা যাবে স্বাধীনতা পরবর্তী বন ও বনবাসী কল্পে যে শ্রম, মনস্কতা ও অর্থ খরচ করা হয়েছে তা কাগজে কলমে হিসাবে অরণ্য প্রমাণ। এখন বুনো ঝোপ, বড় বড় ঘাস এবং কিছু ভ্যারান্ডা গাছ। এই দেখেও বোঝা যায় এখানে বাসস্থানটি যথেষ্ট ব্যবহৃত নয়। কারণ মানুষের কাছাকাছি কিছু আম, জাম, কাঁঠাল, নিম দ্রুত গজাতে থাকে। খারিয়াদের চাষের জন্য জমিও দেওয়া হয়েছিল, তাও পরিত্যক্ত। সমস্ত ছেড়ে ওরা একদিন আরও গভীরতর বনে পালিয়ে গেছে। সামান্য অস্থাবর সঙ্গে নিতে কষ্ট হয়নি। কাছে গিয়ে সেই পরিত্যক্ত বাসস্থান দেখে মুহূর্তের জন্যে মন হু হু করে ওঠে এবং সেই পলাতক সম্প্রদায়কে দেখতে বড় ইচ্ছা হয়েছিল। কিন্তু জানা যায় এই উপজাতিটি শহুরে কদাচিৎ কাজ করতে যায়, প্রায় বিলুপ্ত হয়ে এসেছে, তবু মানুষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। সব মিলিয়ে সেবারের মতো চান্ডিল যাত্রা ভারাক্রান্ত হয়ে পড়ে। ইতিমধ্যে ১২ বছর কেটে গেছে। বহুবার ওই ৩৩ পথ ধরে যাওয়া আসা। লক্ষ্য করেছি কিভাবে খারিয়া কলোনির বাড়িঘর ভাঙতে ভাঙতে ক্রমশ মাটিতে মিশে গেছে, ক্রমে ভিটে চিহ্নহীন। যখনই এই পথে গেছি কলোনির উল্টো দিকে হাইওয়ের উপরে একটি ধাবায় বসে চা খেয়েছি এবং ইচ্ছে করে জিজ্ঞেস করেছি এই জায়গাটার নাম খারিয়া কলোনি কেন হলো? খারিয়ারা কোথায়, কী ধরনের লোক? উত্তর কখনোই ২-১ লাইনের বেশি এগোয়নি। তবে হাইওয়েগামী বাস স্টপেজের নাম হয়ে গেছে খারিয়া কলোনি। এই জ্যোতিহীন চিহ্নহীন জায়গাটি পরিপূর্ণভাবে পুরনো পরিচয় মুছে খারিয়া কলোনি নামে প্রতিষ্ঠিত হয়ে পড়েছে। পুরো ব্যাপারটি যথেষ্ট মজাদার, সন্দেহ নেই। একদল লোক যাদের কেউ চেনে না, দেখেনি, তাদের নামে উৎসর্গীকৃত একটি বাস স্টপেজ। এইবার বারাহাকামরার রেস্ট হাউসে থাকা হলো দিন কয়েক। এই জায়গাটি দুর্গমই কেবল নয়, পশ্চিম শিমলিপালে যাকে ভার্জিনও বলা হয়। বারাহাকামরা অবশ্য রানীতুল্য। ওহো, মরে যাই কি রূপ! এই সব জায়গায় বর্ণনা করতে গেলে বাংলা ভাষার শব্দভাণ্ডার এবং আমার শিক্ষা দুই বালক সুলভ। রেস্ট হাউসের চারধারে গভীর পরিখা। হাত ২০-২৫ দূরে পাহাড়ি খরস্রোত ওয়েস্ট দেও। কোনো কোনো বাঁক ও পাথরের চাংড়ায় ঠক্কর খেয়ে জল নীল, সবুজ, লেবু রং পাল্টে পাল্টে সাদা ফেনার খই ছড়িয়ে চলে যায়। সামনে বহুদূর পর্যন্ত নানা ধরনের ঘাস, উচ্চতা, স্থায়িত্ব, ধরন অনুযায়ী নানা রঙের ঘাসেও ফুল। জঙ্গল বিষয়ক সমস্ত গভীরতা ও রহস্য এখান থেকেই শুরু। মাত্র ৮ কিলোমিটার দূরে মেঘাসিনী পাহাড়, শিমলিপালের যুবরাজ। কোনো দিন মাংসাশী জন্তুর তাড়া খাওয়া তৃণভোজীর মারণ দৌড়, আর্তনাদে রাতের হাওয়া দ্রবীভূত হয়ে ওঠে। হাতির গাজোয়ারি, গদাই লস্করি দেখতে দেখতে কাছে গিয়ে আদর করতে স্বাদ হয়। কখনো ঘাসের জঙ্গলে হরিণে হরিণে যুদ্ধ। দিন কয়েকের পর প্রজেক্ট ডিরেক্টর নাথ সাহেব এলেন। বললেন, চলুন,
মাটু ঘরে ট্যুরিস্টদের জন্য একটা নতুন ওয়াচ টাওয়ার তৈরি করাচ্ছি, দেখবেন চলুন। একা মাটু ঘরের দিকে বেশি দূর যাইনি। পশ্চিম দেওর জল পেরোলেই গা ছমছম করে। জঙ্গলের ভেতর যেসব জায়গায় রাস্তার মেরামতি চলছে তার ম্যাপে বোধহয় মাটু ঘর নেই। ফলে সকালের দিকে মজদুরদের সঙ্গে সাহস করব তেমন নয়। ফলে নাথ সাহেব বললেন, চলুন ঘুরে আসি। রাজি। তাছাড়া বেশি দূর নয়, 5-6 কিলোমিটার বড়জোর। কেবলই জঙ্গল এবং নানাভাবে অপ্রবেশ। মানুষ অভ্যর্থনা বিন্দুমাত্র নেই, তাই দুর্গম করে রাখা। মাটুঘরের ওয়াচ টাওয়ারটি তৈরি প্রায় শেষ। এখন ট্রেঞ্চ কাটা এবং সল্ট লেকিং পয়েন্ট তৈরি চলছে। এই ঝুলন্ত প্রায় দোতলা সারা রাত থেকে যেতে পারলে ওয়াইল্ড লাইফ নিশ্চয়ই 100% শিওর। ঘন ঘাস, গাছপালা, 3 জন ফরেস্ট গার্ড সহ 6-7 জন জোয়ান বেটা ছেলে মেয়ে মানুষ নিয়ে কাজে ব্যস্ত। এদের সাহস আমাকে বিস্মিত করেছিল। ওয়াচ টাওয়ার তৈরি করতে কখনো দেখিনি, বরং প্রথম যৌবনে মনোহরপুরে একটি অব্যবহৃত প্রাচীন টাওয়ার দেখে অবাক হয়েছিলাম। রহস্যময় রূপকথার একটি ঝুলন্ত দোতলা। সেদিন কত রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে নানা অভিব্যক্তিতে ছুঁয়ে সেই ঝুলন্ত স্বপ্ন দেখেছিলাম। অনেক পরে সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রিতে ওয়াচ টাওয়ার দেখে রোমাঞ্চিত হই। ভেবেছি এসব মানুষ তৈরি নয়, দেবদূতেরা জ্যোৎস্নার রাতে তৈরি করে যায়। তখন কি ভাবতে পেরেছি একদিন ওয়াচ টাওয়ার তৈরি আমাকেও দেখতে হবে। তো ফিরছি। নানা কথা হতে উপজাতি সমস্যা উঠল এবং খাড়িয়া। নাথ সাহেব বললেন, খাড়িয়া এক অদ্ভুত সম্প্রদায়, ভীতু, কুঁড়ে, চাষ করবে না। চাষ করবে না মানে ঠিক বুঝতে পারি না। চাষ করবে না মানে ওরা ফসল ফলাতে জানে না। পাহাড় জঙ্গল থেকে মধু, রজন, ধূপ আর জঙ্গলের ফল, আলু এই হলো খাদ্য। খুব নিরীহ, শহর সভ্যতাকে ভয় পায়। এইসব কারণে এক্সটিংক্টও প্রায়। হঠাৎ মনে পড়ে গেল বহু বছর আগে ঘাটশিলার পথেই দেখেছিলাম খাড়িয়া কলোনির ধ্বংসাবশেষ। কিন্তু খাড়িয়ারা পালিয়ে যাচ্ছে কোথায়? কিভাবে এদের বাঁচানো যায়? কেন দেখেননি রেস্ট হাউসে রেঞ্জার বাংলোর পাশে একটা ছোট কলোনি? ওই তো খাড়িয়াদের। দেখেছি। আমার ধারণা ছিল কোনো অরণ্য গ্রাম। তবে আগেই সন্দেহ করা উচিত ছিল। আধখানা নারকেলের মালার মতো 6-7 ফুট উঁচু মাটির ঘর, মাথায় অ্যাসবেস্টাসের চাল। আশেপাশে ধানক্ষেত বা বেগুন চারা ছিল না। ছাদে কুমড়োলতা নেই। বেটেখাটো মেয়ে মুনিশ। অত বড় উঠোনে খান্দুই পেঁপে গাছ মাত্র। আমাদের দেখে পায়রার ফোকরের মতো দরজা দিয়ে উলঙ্গ বাচ্চারা ফুরুত করে ভেতরে ঢুকে যাচ্ছিল। পুরুষ ও নারীরা ছিল ভাবলেশীন। উড়িষ্যা সরকারের খাড়িয়া উন্নয়ন পরিকল্পনা এদের কতটা স্বার্থ দেখবে জানি না। তবে এখানে ওরা ঘাটশিলার পথে দেখা খাড়িয়া কলোনির মতো সব ফেলে পালিয়ে যায়নি। তার প্রধান কারণ খাড়িয়ারা এখানে পর্যাপ্ত মধু, ধুনো তো পাচ্ছেই, তাছাড়া সঙ্গে থাকছে প্রিয় খাদ্য বুনো আলু, এছাড়া চিহরলতার দড়ি। ফলে জঙ্গলে নির্ভরশীল চাষবিমুখ এই উপজাতিটি এই গভীর অরণ্যের নির্ভাবনায় থেকে গেছে। আমরা 5 টাকা কিলো টাটকা ধুনো এবং 10 টাকা কিলো মধু 1984 সালে পেয়ে যাই। বেশ কয়েক কিলো ওদের সংগ্রহে ছিল। বস্তুত চাক ভাঙা সেই মধুর স্বাদও অমৃততুল্য। খাড়িয়াদের বাড়ির মেয়েরা অনেকেই যথেষ্ট মেয়েলিপনায় টইটুম্বুর। রেস্ট হাউসের বারান্দা থেকে দেখা যেত ওয়েস্ট দেওয়ের জঙ্গলে এবং জলে তাদের সাবলীলতা। বস্তুত এই প্রথম বনবালা দেখার আনন্দে অভিভূত ছিলাম। এবং আরও জানতে পারি খাড়িয়া পুরুষেরা গাছে চড়ার ব্যাপারে মহাপারঙ্গম। তরতর করে লম্বা গাছের মাথায় উঠে যায়। ছোট হালকা মেয়েধীন শরীর, শাখামৃগের মতোই পটু। বনগন্ধ ভরা বরাহ কামরার খাড়িয়া উঠোনে আমাদের মধু, ধুনো মাপামাপি শেষ হলে জনা 3-4 জন নিভু চোখ পাশে দাঁড়িয়ে থাকে। মাটির দালানের বসে রমণী বুনো আলু সেদ্ধ খেতে ব্যস্ত। গোল গোল মাটির ঘরগুলি বস্তুত গুহা মনে হয়। তাহলে কি একদল গুহামানবের সঙ্গে হঠাৎ একদিন স্বপ্নে দেখা হয়ে গিয়েছিল? ধন্যবাদ।